মনে হচ্ছে যে ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরে আসছেন? সেরকম 26 তারিখে ডোনাল্ড ট্রাম্প মোদি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে। সুদখোর মহাজন ইউনূস, স্বৈরশাসক ইউনূস, যুক্তরাজ্যের মাটিতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যেখানে আপনাকে পাওয়া হবে আপনাকে গণদোলাই দিবে। শেখ হাসিনার আমলে 1 কেজি আলুর দাম ছিল 40 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম হয়েছে 80 টাকা। জনগণ বলতাছে আগের সরকার শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনা সরকার বারবার দরকার। তাহলে কি ডক্টর ইউনূসের হাত ধরে এবার দেশে ফিরবেন শেখ হাসিনা? এমন গুঞ্জনও শোনা যাচ্ছে বাংলাদেশে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে হয়তো এতক্ষণ আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখব আজকের ভিডিওর আলোচনা। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন। আজকে সর্বশেষ এখন যেই সংবাদ পেলাম, সর্বশেষ যেই রিক্সাওয়ালারা, যা ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা বাংলাদেশে প্রতি বিপ্লবের ডাক দিয়েছে, যে প্রতি বিপ্লব হবে, আবার বিপ্লব হবে বাংলাদেশে। সো তাই আমার মনে হচ্ছে যে আপনারা যারা রাজনীতি ন্যূনতম বুঝেন এবং বোঝার চেষ্টা করেন, আপনারা যদি দেখেন বাংলাদেশে যেই বর্তমানে এই ইউনূস সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট এবং স্বৈর শাসক ইউনূসের বিরুদ্ধে মানুষ যেইভাবে ফুঁসে উঠেছে, মানে মানুষের মনে যেই জ্বালা, যে যন্ত্রণা, এবং মানুষের মনে যেভাবে প্রতিদিন মানুষ যেভাবে ফুঁসে উঠছে, শুধু একটু যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, একটু যদি আমরা নেতৃত্ব দিতে পারি, তাহলে প্রতি বিপ্লব কেন আর বিপ্লব কেন, এর চেয়ে বড়টা হবে বাংলাদেশে। সো তাই আমি বলবো যে বাংলাদেশে এই দেশটাকে যারা ভালোবাসেন, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, যারা চান না যে এই ইউনূস, এই সুদখোর মহাজন ইউনূস এবং ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূস এই দেশটাকে ধ্বংস করে দেখ, গড়ে গড়ে প্রস্তুতি নিয়ে রাখুন, রাজপথে নেমে পড়ুন। ডাক দেওয়ার সাথে সাথে রাজপথে নেমে পড়ুন। প্রতি বিপ্লবের যত অনুষঙ্গ আছে সবকিছু এখন বিদ্যমান। আপনি দেখেন কোনো মানুষ আজকে শান্তিতে নেই। এই আপনি যদি বলেন যে এই একটা সরকারের যদি আপনি 100% বলেন প্রাণ, তার মধ্যে ইউনূসের প্রাণ এখন মাত্র 5%-এর নিচে। তার অবস্থান এখন বাংলাদেশে বেঁচে থাকার অবস্থা এখন 5%-এর নিচে নেমে এসেছে। 95% হি হ্যাজ গন। সারা বাংলাদেশের মানুষ আজকে অস্থির হচ্ছেটা কি সারা বাংলাদেশে আপনারা দেখতেছেন, সব মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করতেছে। সো সেটাকে আমাদের এখন যেটা করতে হবে, আপনি বলবেন যে প্রশ্ন করবেন যে প্রকাশ্যে বলে, এগুলো প্রকাশ্যেই হয়, এগুলো গোপনে হয় না, চুরি করে হয় না। হি হ্যাজ গন অলরেডি। 95% তার অবস্থা শেষ। মানুষ এখন বাঁচতে পারছে না, মানুষ দুবেলা ভাত খাইতে পারছে না, মানুষের জীবন জীবিকা সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, গার্মেন্টস শিল্পগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এভরিথিং ফিনিশ। তাই মানুষ এখন তাকে কোন সময় বিদায় দিবে সেই জন্য মানুষ প্রতি বিপ্লব করার জন্য বা কারো নেতৃত্ব নেওয়ার জন্য অপেক্ষা করছে। মানুষ এখন বিএনপিকেও বিশ্বাস করছে না, কারণ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে তালবাহানা করছে, তাল মিলিয়ে চলছে। তো তাই মানুষ এখন খুঁজছে কেউ এসে নেতৃত্ব দিবে। এই ইউনূসের হাত থেকে, ইউনূস নৌকা, বাংলাদেশটাকে যদি একটা নৌকা ধরেন, ইউনূস সমুদ্রের মাঝখানে নৌকাকে ডুবিয়ে দিয়েছে। কেউ এখন এসে তাকে বাংলাদেশটাকে রক্ষা করবে, বাংলাদেশের মানুষ সেই জন্য অপেক্ষা করছে। সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের কেউ না কেউ হাল ধরতে হবে, আমাদের লোকজনের, বাংলাদেশের লোকজনের, জনগণের প্রস্তুতি থাকতে হবে। আপনি দেখেন
এই যে রিক্সা চালকরা আজকে বক্তব্য দিয়ে বলেছে, সমাবেশ করে বলেছে তারা প্রতিবিপ্লব করবে, তারা ফুঁসে উঠেছে। গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস শিল্পরা, গার্মেন্টস শ্রমিকরা সারা বাংলাদেশে সব জায়গায় আন্দোলন করছে, তাদের উপরে সেনাবাহিনী হামলা করছে, সেনাবাহিনী তাদেরকে থামাতে পারছে না। সেনাবাহিনীর অবস্থা দিন দিন আস্তে আস্তে, যদি আর কিছুদিন যদি সেনাবাহিনী মাঠে থাকে, তারা যদি ইনুস যে ফন্দি করেছে, ইনুস যে ফাঁদ পেতেছে, তারা যদি তার কথা শুনে রাস্তায় থাকে, মিয়ানমারের মতো ঘটনা হবে বা শ্রীলঙ্কার মতো ঘটনা হবে। সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত দুলোই মিশে যাবে, মানুষ সেনাবাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়বে। তো সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এত বোকা না, বাংলাদেশ সেনাবাহিনী এটা বুঝে তারা জনগণের পক্ষে অবস্থান নেবে, ইনুসকে আর সমর্থন করবে না। শুধু দরকার হচ্ছে এখন আমাদের নেতৃত্ব, দরকার হচ্ছে এখন আমাদের রাজপথে অবস্থান। আপনি আন্তর্জাতিক বিষয়ে পরে আসেন, আগে আমাদের রাজপথ দরকার। এই গার্মেন্টস শ্রমিকরা আপনার জন্য রাস্তায় নেমে আসবে, রিক্সাওয়ালারা অলরেডি রাস্তায় নেমে আসছে, গার্মেন্টস শ্রমিকরা অলরেডি রাস্তায় নেমে আসছে। আর কি চান আপনি? এই যে চাকরির দাবিতে যারা বয়স 35 করার জন্য যারা আন্দোলন করেছিল, তাদের উপরে হামলা করা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে, তারা রাস্তায় নেমে আসছে। এই যে আনসারদের উপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোর গ্যাং ছেলেবেলারা যেভাবে আনসারদেরকে পিটিয়েছে, তারা ফুঁসে উঠেছে, তারা যে কোনো সময় তারা রাস্তায় নেমে আসবে। বুঝেছেন বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? এই যে পুলিশ নির্বিচারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কোঠা বিরোধী আন্দোলনের যে 5 তারিখে নির্বিচারে পুলিশ হত্যা করেছে, অন্তঃসত্ত্বা পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। এই প্রতিশোধ তাদের ভিতরে দাও ধাও করে, প্রত্যেকটা পুলিশ সদস্যের উপরে দাও ধাও করে প্রতিশোধ চলছে। আপনি জানেন, পুলিশ শুধু সময়ের অপেক্ষায়, প্রত্যেকটা পুলিশ শুধু সময়ের অপেক্ষা। তারা তাদের যে পুলিশ সদস্যদেরকে হত্যা করেছে, তারা সেটা নিতে পারছে না, তাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। তারা তো বেঈমান না, তারা তো মানুষ। তাদের চোখের সামনে তাদের ভাইদেরকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাদের থানাগুলো ভেঙ্গে চুরে লুটপাট করে সবগুলো অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে। এই জঙ্গিরা সব এগুলো করেছে, তারা ভুলতে পারছে না। কিন্তু পুলিশ একটা সাপোর্ট লাগবে, পুলিশকে সেই নেতৃত্বটা দিতে হবে। তো সেই জন্য আমাদের এগিয়ে আসতে হবে, একটা বিপ্লব, প্রতি বিপ্লবের এই ইউনূস সরকারকে হটানোর জন্য একটা প্রতি বিপ্লবের মনোভাব দিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। রেডি, সবকিছু পুরা মাঠ রেডি। তিতুমির কলেজের ছাত্ররা, ঢাকা কলেজের ছাত্ররা, তিতুমির কলেজের ছাত্ররা রাস্তায় নেমেছে, তাদেরকে সেনাবাহিনী পিটিয়েছে। এদেশের মানুষের সেনাবাহিনীকে ধিক্কার জানিয়েছে যে আপনাদের কি কাজ কোমলমতি ছাত্রছাত্রীদেরকে পিটানো আর ইউনূসকে, সৎখুর ইউনূসকে পাহারা দেওয়া আপনাদের কাজ। এদেশের জনগণ সেটা ভালোভাবে নেয় নাই, সেনাবাহিনী সেটা অনুধাবন করতে পেরেছে। আপনার সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষ আজকে তাদের জীবনের নিরাপত্তা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আজকে শঙ্কিত। তাদের হবেটা কি? যাদের ব্যবসা আছে, ব্যবসাগুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, মানুষ আজকে ফুঁসে উঠছে। তাই আমাদেরকে যেটা করতে হবে, যে এখন আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের যে অসঙ্গতিগুলো আছে, এই অসঙ্গতির বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না। তাই এখনই সময় এটা প্রতি বিপ্লবের। এখনই সময় এই সৎখুর মহাজন ইউনূসকে বিতাড়িত করার। আন্তর্জাতিকভাবে তার অবস্থান ফিনিশ। আমাদের সাউথ এশিয়ার রাজনীতিতে ইন্ডিয়া একটি ভাইটাল রোল প্লে করে। ইন্ডিয়া জীবন প্রাণ দিয়ে চাচ্ছে যেন বাংলাদেশে যেন জঙ্গিবাদের উত্থান না হয়, ইউনূস যেন থাকতে না পারে। তাহলে ইন্ডিয়া চাচ্ছে ওই দিক ইউনূসের যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে তার বন্ধু ছিল হিলারি ক্লিন্টন, তার দল পরাজিত হয়েছে, এখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সাথে সাথেই তার কপালে
আমাদের লোকাল ভাষার লড়া দশা যেটাকে বলে সেটা তার কপালে শুরু হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি? আন্তর্জাতিকভাবে ইউনূস ফিনিশ, লোকালি জনগণের কাছে এই ফ্যাসিস্ট ইউনূস ফিনিশ, তাকে কেউ চায় না। এখন আমাদের যে আন্দোলন ডাক দিবে, যেমন যেটা করা হয়েছিল, যে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিল, আর বিএনপি জামাত এই কোটা বিরোধী আন্দোলনে ঢুকে পড়েছিল, ঢুকে পড়ে বাংলাদেশকে নৈরাজ্য সৃষ্টি করে এই ভাঙচুর চালিয়েছিল, অগ্নি সন্ত্রাস করেছিল, 5ই আগস্ট সন্ত্রাস করেছিল। আমি এটাকে কোনো বিপ্লব বলবো না, সন্ত্রাস করেছিল। তাই এখন আমাদের উচিত হবে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, সকলের, আমাদের রিক্সা চালক আন্দোলন হোক আর যে আন্দোলন হোক, সব মানুষ রাস্তায় নেমে আসতে হবে তাদেরকে সাপোর্ট করার জন্য, তাদের সাথে নেমে আসতে হবে। আর সাথে সাথে একটা এমন জিনিস কিন্তু আমি একটা বলি, যে আমি বারবার বলেছি, লগি বইটা কিন্তু তৈরি করে রাখতে হবে। সব জায়গায় ঘরে ঘরে লগি বইটা তৈরি করুন, প্রস্তুতি নিন, এবং সমস্যার যে কোনো সময় যে কোনো আন্দোলন থেকে, সেটা রিক্সাওয়ালা বলেন, সিএনজিওয়ালা বলেন, ভ্যানওয়ালা বলেন, যে কোনো একটা আন্দোলন থেকে তার পতন নিশ্চিত। সে দেশ ছেড়ে পালাবে। বাট আমি যে কথাটি বারবার আগেও বলেছি, এখনো বলছি, পালাতে দেওয়া যাবে না। পাহারা বসান, এয়ারপোর্টে পাহারা বসান। এয়ারপোর্ট, বিমানবন্দর, থানা, সকল নেতৃবৃন্দদেরকে আমি বলবো, একটা লোকে যেন পালাতে না পারে। শ্রমিক লীগের যারা বিমানবন্দরে আছেন তাদেরকে বলবো, একজনও যেন পালাতে না পারে। বিভিন্ন বাংলাদেশের বর্ডারে যেসব আমাদের ইউনিটগুলো আছে তাদেরকে বলবো পাহারা রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, একজনও যেন পালাতে না পারে। বিচার এদের জীবন শেষ, আর শেষ, এই সরকার শেষ। সরকার আমি মনে করি না আছে, ফিনিশ। যে কদিন থাকবে জোর করে সেনাবাহিনী ব্যবহার করে থাকবে, তাদের অবস্থান বাংলাদেশে ফিনিশ। এখন আমাদের যে কোনো আন্দোলনের মধ্যে, আজকে যে আন্দোলন হচ্ছে, রিক্সা শ্রমিকদের আন্দোলন হচ্ছে, ব্যাটারি রিক্সা চালকদের আন্দোলন, এই আন্দোলনে আমাদের উচিত ছিল সব মানুষ নেমে পড়া। আগামীকালকে ওরা নামবে, বাংলাদেশে রিক্সা চালকরা নামবে, আগামীকালকেও তারা রাজপথে থাকবে, আন্দোলন থাকবে। এই আন্দোলনে আমাদের সকল লোকের, ঢাকা শহর লুকারণ্য করে দিতে হবে। ঢাকা শহর রাজপথ কালকে আমাদের দখলে থাকতে হবে। প্রত্যেকটি আন্দোলনে আমাদের থাকতে হবে। ওইদিকে হিন্দুরা তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন বিভাগগুলো মহাসমাবেশ করে বেড়াচ্ছে, ওখানে লাখ লাখ লোক হচ্ছে। তার মানে কি আপনারা কি এখনো বুঝার বাকি আছে? কিসের জন্য বসে আছেন? প্রস্তুতি নিন, এখনই প্রস্তুতি নিন ইনশাল্লাহ। সো 5 তারিখের পর থেকে বাংলাদেশের যেই ঘটনাবলী ঘটেছে এবং বাংলাদেশের যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, সেই পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি এবং আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই এবং বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষের দিকে কাছে যদি আমরা প্রশ্ন করি, যেই কোনো একজন খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে যদি আমরা প্রশ্ন করি, তাহলে সেই মানুষটির উত্তর হচ্ছে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। তার মানে হচ্ছে মানুষ এখন বাংলাদেশে আর কেউ ভালো নেই। বাংলাদেশের মধ্যে মানুষ এখন যে একটা অস্থিরতার মধ্যে বসবাস করছে। প্রত্যেকটি সেক্টরে, আইন শৃঙ্খলা বলেন, প্রশাসন বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বলেন, সব জায়গার মধ্যে কেমন জানি একটা মানে হতাশা কাজ করছে, মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। মানুষ আজকে তার পরিজন নিয়ে যে দুবেলা ভালো খাবে থাকবে, সে পরিস্থিতি আজকে নেই। তো সেই কারণে সবকিছু মিলিয়ে, এবং আপনি যদি আন্তর্জাতিক অবস্থাটা বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করেন, দেখেন যে 5 তারিখে বেসিক্যালি আমাদের
এই সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে 5 তারিখে যেই ষড়যন্ত্রটা হয়েছিল, সেটা কিন্তু বেসিক্যালি আর্মির মধ্যম সারির কিছু আর্মির অফিসাররা তারা বিদ্রোহ করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এখানে সহযোগিতা করেছিল। সবকিছু মিলিয়ে আপনার এই 5 আগস্টের এই ষড়যন্ত্রটা ওরা সফল করতে পেরেছে। বাট 5 আগস্টের পরে আর্মির যে মধ্যম সারির অফিসার আছে তারাও আসলে এখন চাপের মুখে আছেন যে আসলে দেশটা কি তারা আসলে ক্ষতির মুখে, হুমকির মুখে ফেলে দিয়েছেন। এই জন্য তারা তাদের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে ফিরে গিয়েছে। পাশাপাশি যেহেতু আমাদের স্বৈর শাসক ইউনূস, যেহেতু তার বন্ধু হচ্ছে, ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে হিলারি ক্লিনটন, এবং ক্লিনটন ফাউন্ডেশনে সে যেহেতু নিয়মিত ডোনেশন করত, যেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা মারাত্মক একটা ক্ষতির অবস্থা ছিল। কারণ তার যে সে যে ক্লিনটন ফাউন্ডেশনে যে ডোনেট করতো টাকাটা, সেটা ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যাইত, যার জন্য ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি এই ইউনূসের প্রতি চরম বিক্ষুব্ধ। তার এই কারণে যখনই ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সাথে সাথে বাংলাদেশের পুরো পরিস্থিতি একদম উল্টা হয়ে যাবে এবং ডেফিনেটলি আপনি বলতে পারেন ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প এই ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং নিবেই। এটা সে ডোনাল্ড ট্রাম্প টুইটের মধ্যে পর্যন্ত, তার যেই টুইটের মধ্যে পর্যন্ত সে বলেছে বাংলাদেশের হিন্দু মাইনরিটি কমিউনিটি এগুলো নিয়ে সে কনসার্ন প্রকাশ করেছে। তো এই সার্বিক পরিস্থিতি আমরা যদি দেশীয় পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ করি, আর ইন্ডিয়া তো একদম ব্লাটেন্টলি, একদম খোলামেলাভাবেই এই সরকার নিয়ে তারা চিন্তিত। কারণ বাংলাদেশে যেভাবে মৌলবাদের, জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এই যে বেসিক্যালি যে উপদেষ্টা মাহফুজ, সে তো জঙ্গি সংগঠনের, তার ভাই হচ্ছে জঙ্গি সংগঠনের প্রধান, এবং এই মাহফুজ জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিত, উপদেষ্টা মাহফুজ। সো এই জঙ্গিদেরকে নিয়ে একটা দেশ চলবে আর ইন্ডিয়া আরামে থাকবে, সেটা ইন্ডিয়ার জন্য কখনো হতে পারে না। এই জন্য ইন্ডিয়া প্রচন্ড কনসার্ন এটা নিয়ে। আর আরেকটা বিষয় যদি আপনি বিশ্লেষণ করেন যে দক্ষিণ এশিয়াটাকে বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার চোখেই দেখতে চায়, কারণ প্রত্যেকটা দেশে ইন্ডিভিজুয়ালে গিয়ে তারা ওইগুলো কন্ট্রোল করার পক্ষপাতী তারা না, বা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে ইন্ডিয়া এখানে একটি ভাইটাল রোল প্লে করে, যার জন্য ইন্ডিয়াকে ভায়োলেট করে, ইন্ডিয়ার মতামতকে ভায়োলেট করে আমেরিকা কিছু করবে না, যুক্তরাষ্ট্র কিছু করবে না। আচ্ছা, ইন্ডিয়া একদম মনে প্রাণে চায় বাংলাদেশে যেন কোনো জঙ্গিবাদের উত্থান না হোক। আর সেই জন্য একমাত্র ইন্ডিয়ার পছন্দের ব্যক্তি হলো যে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশের ধারক বাহক এবং নেতৃত্ব দানকারী নেতা হচ্ছে শেখ হাসিনা। তো এই জন্য পুরো বিষয়টা যদি আমরা বিশ্লেষণ করি ইন্টারনালি এবং ইন্টারন্যাশনালি, তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত, বিজয় আমাদের খুব, আমরা এটা ডেফিনেটলি বলতে পারি বিজয় আমাদের সুনিশ্চিত। এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ তৃণমূলের নেতৃত্ব দরকার। বিজয় ইনশাল্লাহ, আমি বললাম বিজয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে, সময় সাপেক্ষ ব্যাপার, সময়ের ব্যাপার, সেটা আপনি এক্স্যাক্টলি রাজনৈতিক প্রেক্ষাপটে বলতে পারবেন না, বাট বিজয় আমাদের সুনিশ্চিত। বাংলাদেশের যে অবস্থা খুবই ভয়াবহ, বিজয় আমাদের সুনিশ্চিত। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আবার চায়, কিন্তু এই পরিস্থিতিটাকে নেতৃত্বটাকে হাতে নেওয়ার জন্য আমাদের সবচেয়ে যে জিনিসটা বড় দরকার এখন হচ্ছে তৃণমূল আওয়ামী লীগ। তৃণমূল আওয়ামী লীগকে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নেতৃত্ব দিতে হবে। অনেকে প্রশ্ন করছেন, অনেকে আমার কাছে মেসেজ, শত হাজার মেসেজ, প্রশ্ন যে ভাই নেতারা খবর নিচ্ছে না, মন্ত্রীরা খবর নিচ্ছে না, এই মুখে খবর নিচ্ছে না। ভাই আমি এটার পক্ষপাতী না, সরি আপনাদের সাথে আমি দুঃখিত, দ্বিমত পোষণ করছি, পক্ষপাতী না। কেননা আমি বলি, আপনাকে বলি, আমার কথাটা শোনেন, যে বাংলাদেশের ইতিহাসে বলেন, পুরো ইতিহাসে যদি বিশ্লেষণ করেন, সময়ের প্রেক্ষাপটে যুগে যুগে নেতৃত্ব তৈরি হয়।
এখন এই যে 2024 সাল আসছে, এই 24 সাল হচ্ছে আপনাদের জন্য নেতৃত্ব তৈরির সময়, নেতৃত্ব তৈরির রাস্তা। আপনারা যদি এক হিসাবে বলেন, যদি কথাটা শুনতে খারাপ যায়, আপনাদের জন্য যারা বাংলাদেশে আছেন, যারা নেতৃত্ব দিতে চান, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এখন আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ, এখন আপনাদেরকে স্টার হওয়ার সুযোগ, এখন আপনাদের দেশ ও জাতির সামনে আপনারা আলোকবর্তিকা হয়ে আপনারা আসতে পারেন। কেন আমি আপনাকে বলি, বিশ্লেষণ করে আরেকটু, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝবেন। যে দেখেন, 1971 সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল, সেই আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে, পুরা পৃথিবীর ইতিহাসে এক অবিসংবাদিত নেতা হিসাবে আবির্ভূত হন। এবং 1971 সালে যে 4 খলিফার এই আন্দোলনকে কেন্দ্র করে, 4 খলিফার যেই আমরা যে 4 খলিফা বলি, শাহজাহান, সিরাজ, মাখন কুদ্দুস, আসম আব্দুর রব এবং নূরে আলম সিদ্দিকী, ওনারা কিন্তু এই আন্দোলন থেকে এই 4 খলিফা উঠে আসছেন। তারপর যদি আপনি বলেন যে 69-এর মহানায়ক কাকে বলা হয়, তুফাল আহমদকে বলা হয়, উনি কিন্তু 69-এর গণ অভ্যুত্থানের থেকে, আন্দোলন থেকে নেতৃত্ব দেওয়ার কারণে উনি 69-এর মহানায়ক বলা হয়। তাহলে এই সময় এক একজন নেতৃত্ব তৈরি হয়, বাট সেই নেতাগুলো একটা সময় মূল্যায়ন পায় বা পায় না, সেটা বড় কথা না, বাট নেতৃত্ব তৈরি হয়। যেমন 111-এ আমি যদি বলি, 111টা নিয়ে কথা বলতে গেলে আসলে সবার নাম ওইভাবে বলা যায় না, আবার এটা নিয়ে বিতর্ক তৈরি হয়। নাম বলতে গেলে একজনে একটু কম কাজ করে সে মনে করে বিশাল নায়ক, এই জন্য আসলে এগুলো নিয়ে আমি বিতর্কে যেতে চাই না। এই মুহূর্তে দলের জন্য কাজ করা প্রয়োজন, বাট 111-এও এরকম নেতৃত্ব তৈরি হয়েছিল। যেমন তৎকালীন সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সেক্সুয়াল টিপুবাই এবং সাধারণ সম্পাদক বাদশা ভাই, ওনারা নেতৃত্ব দিয়ে উনি ছিলেন, এবং ওনার সাথে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল এবং আমি সালাউদ্দিন, আমরা ছিলাম। বেসিক্যালি আমরা 4 জনে মোটামুটি একটা ভালো 111-এর সময় ভালো নেতৃত্ব দিয়েছি, বা আরো অনেকে আমাদের সাথে ছিল, আরো অনেকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু ওইভাবে নাম বলতে গেলে যেহেতু 3 জন ভাইটাল ছিল আর সাথে আমি ছিলাম, এই নামটি বললাম। আরো নাম বলতে গেলে বিতর্ক সৃষ্টি হবে, সেই জন্য বললাম না। ওইখান থেকে কিন্তু 111-এ কিন্তু এই নেতৃত্বগুলো তৈরি হয়েছে। এখন 2024-এ এসেও কিন্তু আপনারা বাংলাদেশে এখন আপনারা আওয়ামী লীগের কোন নেতা পালিয়ে আছে, আওয়ামী লীগের কোন মন্ত্রী পালিয়ে আছে, কোথায় আছে, এগুলো আপনার দেখতে যাওয়ার দরকার নেই। আপনারা নেতৃত্ব তৈরি করেন, দরকার নাই কোনো দরকার, আওয়ামী লীগের দরকার নাই, যুবলীগ দরকার নাই, ছাত্রলীগ দরকার নাই, কোনো সংগঠনের দরকার নেই। আপনারা তৈরি করেন, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করে আপনারা রাস্তায় নেমে যান, যার যার মতো করে, যে নেতৃত্ব দিয়ে সেটাকে একুমুলেট করে জাতির সামনে উপস্থাপন করতে পারবেন। দেখবেন যে পুরো বাংলাদেশ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কিশোর লীগ, মহিলা লীগ, সমস্ত বাংলাদেশ সাধারণ জনগণ আপনাদের সাথে রাস্তায় নেমে আসবে। দিস ইজ কল দ্য লিডারশিপ। আপনারা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করে রাস্তায় নেমে পড়ুন, আন্দোলন গড়ে তুলুন, কেউ নেতৃত্ব দেন। এই মুহূর্তে যে নেতৃত্ব দিবেন সেই হবে বাংলাদেশের মহানায়ক, সেই হবে বাংলাদেশের এই আন্দোলন নায়ক, মহানায়ক। এটা হয় যুগ যুগ ধরে, একটা সময় পরে, কাল পরে এরকম নেতৃত্ব তৈরি হয়, এরকম বেকুয়াম তৈরি হয়, এবং এই বেকুয়াম থেকে নেতৃত্ব তৈরি হয়। আপনি কার জন্য বসে থাকবেন? কেউ এটাকে নেগেটিভ ভাবে নেবেন না। আমি ব্যক্তিগতভাবে কারো সমালোচনা করার পক্ষপাতী নেই। আমি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু রাজনীতি করি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার নেত্রী, এর বাইরে যারা আছেন সবাই আমার ভাই, কাউকে আমি শত্রু মনে করি না, কেউ আমার দূরের না। বাট উদাহরণ দিয়ে বলছি যে কাকে আপনি খুঁজবেন। মনে রাখবেন, ফর এক্সাম্পল একজন মন্ত্রীর কথাই বলেন, বা একজন দায়িত্বশীল কোনো সভাপতি, সাধারণ সম্পাদকের কথাই বলেন, হ্যাঁ, উদাহরণস্বরূপ ধরেন একজন মন্ত্রী বা একজন সভাপতি একটা সংগঠনের, এখন সে আন্দোলনে আসছেন, আপনার প্রশ্ন করবেন। এখন ধরেন একজন মন্ত্রী, সে না আসতে পারে, এমন হইতে পারে সে রাজনীতি তার ব্যাকও করবে না, তার বয়স ধরেন আপনার 65। বাংলাদেশের মানুষে একজন মানুষের যদি গড় আয়ু, একজন মানুষের গড় আয়ু হয় কত, 70, 75, 65। এখন সে বিবেচনা করবে যে আমার বয়স 65, আমি মন্ত্রী হয়েছি, এমপি হয়েছি, আমার অনেক টাকা পয়সা আছে,
আবার কেন আমি গিয়ে এখন এই আন্দোলনে গিয়ে, ঝামেলার মধ্যে গিয়ে, মামলার মধ্যে গিয়ে আমি কেন যে আমার জীবনটাকে নষ্ট করবো, আমার মেয়ের জীবনটাকে নষ্ট করবো, আমার ছেলের জীবনটাকে নষ্ট করব? এটা সে বলতে পারে, তার ভিতরে এই চিন্তাটা আসতে পারে, কারণ তার মেয়েকে সে অনেক ভালো রেখেছে, অনেক সুখে রেখেছে, তার কাছে অনেক টাকা, অনেক সম্মান, তার ছেলেকে সে বিদেশে রেখেছে বা কোথাও রেখেছে, অনেক ভালো আছে, সে ব্যবসা বাণিজ্য সবকিছু আছে, তো সে আন্দোলনে যাবে না। এবং হয়তো তার জায়গায় যদি আপনি হইতেন, হয়তো আপনিও সেই কাজটা করতাম, বা আমিও যদি হইতাম হয়তো আমিও বা সেই কাজটা করতাম। সুতরাং তাকে ব্লেম দিয়ে লাভ নেই, আপনি বাস্তবতায় আসেন। কারণ সে যা পাওয়া, তার জীবনে যা পাওয়ার তার চেয়ে অনেক বেশি শেখ হাসিনা সরকার থেকে সে নিয়ে নিয়েছে, এই দেশ থেকে নিয়ে নিয়েছে, তো সে যাবে কেন এখন রিস্ক নিতে? এটা এটা এরকম হয়, মন মানসিকতার বিষয় থাকে। তো এগুলো নিয়ে ব্লেম না দিয়ে আসলে আমরা নেতৃত্ব তৈরি করি। এই তৃণমূল থেকে এখন নেতৃত্ব তৈরি করি। আমি বললাম তো, আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। শেখ হাসিনা আবারও এদেশের প্রধানমন্ত্রী হবেন। আপনাদের মধ্যে থেকে যে কেউ, যে কোনো জেলার নেতা এসে নেতৃত্ব দিতে পারেন। কোনো একদম 10 বছর 15 বছর যাবৎ কোনো নেতা নেই, কোনো পদপদবি নেই, সেও সে নেতৃত্ব দিয়ে আজকে জাতির হিরো হতে পারেন। কারণ লিডারশিপ তৈরি হয়। আপনি নেতা হবেন কিভাবে? অনেক জায়গায় আছে 15 বছর তো কমিটি হয় নাই। অনেক জেলার মধ্যে আছে যে অনেক জেলা আছে সেই ছাত্রলীগের সভাপতি বা সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে, এমপি হয়ে গেছে। এখন সেই একবার যে কমিটি হয়েছে আর কমিটি হওয়ার সাথে নামগন্ধ নেই, তো আপনি যাবেন কোথায়? তো ওইগুলো আশা করে বাংলাদেশের রাজনীতি, এইগুলোই বাংলাদেশের রাজনীতি, এরকমই বাংলাদেশের রাজনীতি। এগুলো মেনে নিয়েই আপনাকে রাজনীতি করতে হবে। যেখানে যে অবস্থা সেইভাবে আপনাকে রাজনীতিটা করতে হবে। কাউকে ব্লেম দিয়ে, কে আপনাকে কি দিল না দিল, কে নেতৃত্ব দিল, কে টাকা দিল, কে আপনার খবর নিচ্ছে না, সেগুলো তো নিবে না আপনার খবর। তার সন্তান পরিবার ছাড়া সে কারো খবর নিবে না। সে রাজনীতিটা করে নাই তো আপনার জন্য করে নাই তো, সে নেতা কর্মীদের জন্য করে নাই, সে রাজনীতিটা করছে তার নিজের জন্য। এটাকে আপনি বুঝতে হবে। একমাত্র শেখ হাসিনা আপনাদের অভিভাবক, সে আপনাদেরকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে সে আপনাদের সবাইকে ভাই মনে করে। তো তাই নেত্রীর দিকে তাকিয়ে আপনারা নেতৃত্ব দেন, নেত্রীর দিকে তাকিয়ে আপনারা এই বিজয় সুনিশ্চিত বিজয়কে ছিনিয়ে আনেন। তৃণমূলের থেকে একসাথে সবাই গর্জে উঠুন, যার যেখানে আছেন, যে যেভাবে অবস্থান আছেন সেইভাবে থেকে আন্দোলন গড়ে তুলুন, আন্দোলনের ডাক দেন, আন্দোলন গড়ে তুলুন, রাজপথে নেমে পড়ুন। সবাই রেডি ভাই, রিক্সাওয়ালা নেমে পড়ছে, স্কুলে কলেজের ছাত্রছাত্রীরা নেমে পড়ছে, সব মানুষ রেডি, প্রস্তুত, সবাই প্রস্তুত। এই সরকারের সৎকর মহাজন ইনুস, ফ্যাসিস্ট স্বৈরশাসক ইনুস মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মানুষ আজকে রিয়েলাইজ করতে পেরেছে যে শেখ হাসিনা ছাড়া এই দেশ চালানো সম্ভব নয়। মানুষ আজকে শুধু একটি নেতৃত্ব চায়। সেই তৃণমূল থেকে নেতৃত্ব দেন, যে নেতৃত্ব দিবেন সেই হিরো, যে নেতৃত্ব দিবেন সেই এই 24-এর মহানায়ক। কোনো দল লাগবে না, একটা নাম দিয়ে দেন, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, শেখ হাসিনা পরিষদ অথবা সংগ্রাম পরিষদ, যে কোনো একটা নাম দিয়ে আন্দোলনে নেমে পড়ুন। দেখবেন যে আপনার পিছনে হাজার হাজার লোকজন নামছে, নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব দিন, কারোর জন্য বসে থাকার কোনো সুযোগ নেই। যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন, ঘরে ঘরে লগি বইটা তৈরি করুন। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। চতুর্দিক থেকে এই সৎকর মহাজন ইউনূসকে ঘিরে ধরেছে হতাশা। তারা এখন সেফ এক্সিট চাচ্ছে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে পালানোর জন্য। তাদেরকে পালাতে দেওয়া যাবে না, আর বিএনপির কাছে ক্ষমতা দেওয়া যাবে না। এই সরকার বৈধ সরকার, সাংবিধানিকভাবে এই সরকার বৈধ সরকার। আগামী 5 বছর পর্যন্ত এই সরকার বৈধ। 5 বছরের ভিতরে যখনই আমরা আন্দোলন করে আমরা বিজয় ছিনিয়ে আনবো, তখনই আমাদের সরকার পুনর্বহাল হবে ইনশাল্লাহ। পিছু হটার কোনো সময় নেই। আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর সৈনিকেরা পিছু হটতে জানে না। বিজয় ছিনিয়ে নিয়ে ইনশাল্লাহ করে ফিরবো। তাদের নেতৃত্ব দিন, আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। প্রয়োজন বোধে রক্ত দিব ইনশাল্লাহ। তবু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ক্ষমতা হারানোর যে ট্রমা, বেদনা, আঘাত,
এটা আওয়ামী লীগ সম্ভবত অনেকটা সামলে নিয়েছে। তাদের মধ্যে যাদের পালানোর কথা ছিল তারা পালিয়ে গেছেন, যাদের ধরা পড়ার কথা ছিল, গ্রেপ্তার হওয়ার কথা ছিল, তাদের অনেকে গ্রেপ্তার হয়েছেন, এবং যারা পালাতে পারবেন না, নেগোসিয়েশন করতে পারবেন না বা পারেননি, তারা এখন পালিয়ে আছেন এবং এরা ধরা পড়বেন। আর আরেকটি শ্রেণী আওয়ামী লীগের বাংলাদেশে রয়েছেন, যারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সঙ্গে মাথা নুইয়ে তওবা করে তারপর বিভিন্নভাবে সমঝোতা করে তারা কিন্তু সমাজের সঙ্গে মিশে গিয়েছেন। মোটামুটি ব্যবসা বাণিজ্য সব কিছু চলছে। আর আমলা কামলাদের মধ্যে যে দুষ্ট শ্রেণী রয়েছেন, তারা সবাই শত কোটি টাকার উপরে লেনদেন করে একেবারে চোখের সামনে বাঘের মতো করে তারা বাংলাদেশ থেকে চলে গেছেন। কেউ লন্ডনে গেছেন, কেউ আমেরিকাতে গেছেন, কেউ দুবাই, সিঙ্গাপুর গিয়েছেন। আমরা তাদের একটা পশম স্পর্শ করতে পারিনি এবং তারা সেখানে গিয়ে বক্তৃতা দিচ্ছেন, বিবৃতি দিয়েছেন। এবং আমরা এখনও জিজ্ঞাসা করতে পারছি না যে অমুক লোকটি যে আমেরিকা চলে গেল, শুনেছি সে 1000 কোটি টাকা বা 100 কোটি টাকা ঘুষ দিয়ে বাংলাদেশ থেকে গেছে, তো সে গেল কি করে? সে কি টাকা দিয়েছে না মাগনা গিয়েছে? কিংবা টাকা দিলে সে কাকে টাকা দিয়েছে? সে টাকা কই? এই প্রশ্নগুলো আমরা এখন করতে পারছি না। তো যখনই করতে পারছি না, তখনই আমাদের মনে হচ্ছে যে আওয়ামী লীগ জমানাতেও আমরা অনেক প্রশ্ন করতে পারতাম না। তো প্রশ্ন করতে না পারার কারণে তখন যে দুর্নীতিগুলো হয়েছে, এবং সেই দুর্নীতি করতে করতে দুর্নীতির যে দানব তৈরি হয়ে গেছে, আমরা সেই দানবের যে তাণ্ডব, সেই তাণ্ডবে চোখ বুজে থেকেছি, মুখ বুজে থেকেছি। তোদের এখনও অনেক কিছু হয়েছে এই সমাজে। এই 3 মাসের মধ্যে ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়েছে, 3 মাসের মধ্যে শেয়ার মার্কেট 2 বার করে লুট হয়েছে। এই 3 মাসের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাজার হাজার কোটি টাকার মিল, কল কারখানা, ব্যবসা বাণিজ্য বেদখল হয়েছে, জায়গা সম্পত্তি বেদখল হয়েছে। অনেকে প্রেম, ভালোবাসা, প্রেমিকা সব তছনছ হয়ে গেছে। ওই জায়গাতে নতুন নাগর সেখানে বাসা বেঁধেছে। অনেক থিপ অফ বাগদাদ, বাগদাদের চোর, তারা জেলখানার মধ্যে বসে রাজার হালে পায়ের উপর পা তুলে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে, নিজের ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন। অনেকে কলকাতায় গিয়ে, দুবাই গিয়ে সেখান থেকে তারা তাদের যে সম্পত্তি সেগুলো রক্ষা করছেন, এবং এইগুলো রক্ষা করার জন্য আলটিমেটলি তারা অনেক শীর্ষ সন্ত্রাসীদেরকে নিয়োগ দিয়েছেন, এবং সে সকল শীর্ষ সন্ত্রাসীদেরকে টপকিয়ে কোনো যাকে বলা হয় বাহিনী তাদের সেই সীমানা প্রাচীরের কাছে যাবে, এইরকম কোনো ঘটনা ঘটানোর মতো দুঃসাহস এই বাংলায় নেই। সচিবালয় দখল হয়েছে, ব্যাংকের সিবিএ দখল হয়েছে, গুলিস্তান দখল হয়েছে, ফুটপাত দখল হয়েছে, এবং 3 মাসের মধ্যে 15 বছরে মানে একেবারে ধীরে ধীরে এক একটা ইট বসিয়ে আওয়ামী লীগ যে সৌধ নির্মাণ করেছে, যেমন আওয়ামী লীগ অফিস, সেই আওয়ামী লীগের অফিসে এখন মানুষ গিয়ে পায়খানা করে, পেশাব করে। তো তদ্রূপ আওয়ামী লীগের 15 বছরের যে অন্যান্য অপকর্মগুলো রয়েছে, চাঁদাবাজি, মাস্তানি থেকে শুরু করে সব জায়গাগুলো উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে যারা নব্য লুটেরা, নব্য চাঁদাবাজ, তারা সেটা দখল করে ফেলেছে। ফলে সব কিছু এখন স্ট্যাবল, কোনো সমস্যা নেই। যারা জেলে আছে তারা নিশ্চিত নির্ভর, সেখানে তারা গান গায়, পান খায়, ব্যায়াম করে, 5 স্টার হোটেল থেকে খাবার দাবার নেয়, গিয়ে খোঁজ নিয়ে দেখেন। এরপরে
সেই জেলখানার মধ্যে বসে তারা ইন্টারনেট চালায়। সেখান থেকে তারা তাদের স্ত্রী সন্তানদের সঙ্গে সে মোবাইলে কথা বলে, সারাক্ষণ ইউটিউব দেখে, এমনকি আমার যে টক শো সেগুলো তারা দেখে। তো বুঝতে পারেন যে তারা কতটা অ্যাডাপ্ট হয়ে গেছে। আমাকে কনক সাদার একটা ভিডিও পাঠালেন, সেখানে দেখলাম বেশ আওয়ামী লীগের অনেকগুলো নেতা, পালানো নেতা, পলাতক নেতা, ও মাই গড, হাফ প্যান্ট পরে সে বিশাল ভুঁড়ি দুলিয়ে তারা গান গাচ্ছে। তো সেই গান গাছে কতটা সুখে থাকলে এই আওয়ামী লীগের পলাতক নেতারা গান গাইতে পারে। তো যাই হোক, এখন এই যে আওয়ামী লীগ যখন এরকম একটা স্ট্যাবল অবস্থায় এসেছে, তখন তাদের মধ্যে কিন্তু অনুশোচনা আসছে। মানুষ যখন খুব ক্রোধের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, অস্থিরতার মধ্যে থাকে, তখন সে এত কিছু চিন্তা করে না, শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর কথা চিন্তা করে। এখন যেহেতু একটা স্ট্যাবল অবস্থার মধ্যে পৌঁছে গেছে, শেখ হাসিনা বুঝে গেছে তাকে কতদিন দিল্লি থাকতে হবে, জয় বুঝে গেছেন, রেহানা আপা বুঝে গেছেন, তারপরে টিউলিপ, জয়, রূপন্তী থেকে শুরু করে যারা শেখ পরিবারের সদস্য, শেখ হেলাল, শেখ সেলিম থেকে শুরু করে তার সন্তানেরা সবাই বুঝে গেছেন যে তাদেরকে কিভাবে চলতে হবে। ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী, এমপি, সবাই যার যার জায়গাতে তারা মানিয়ে নিয়েছেন এবং এটাকে নিয়তি হিসাবে, কর্মফল হিসেবে তারা মেনে নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা তারা যাকে বলা হয় তৈরি করছেন। তো এর মধ্যে যেটি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হলো অনেক আওয়ামী লীগের শীর্ষ নেতা, ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা, অনেক মন্ত্রী এবং এমপি, অফকোর্স তারা তুলনামূলকভাবে পজিটিভ। তারা এখন আত্মসমালোচনা শুরু করেছেন। কেন আওয়ামী লীগের পতন হলো, কেন নৌকার পতন হলো, কেন শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো, কেন এই আওয়ামী লীগের দুর্ভোগ এবং দুর্দশা হলো, এবং আমরা বাইরে থেকে গালাগালি করে যাদেরকে যে কথাগুলো শোনানোর চেষ্টা করছি, দুর্নীতিবাজদেরকে, তো ওদের বিভিন্ন সামাজিক মাধ্যম, বিভিন্ন কথা, বিভিন্ন ইন্টারভিউতে এই যে আত্মসমালোচনা আওয়ামী লীগের মধ্যে চলে আসছে, এটি আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একটা নতুন মাইল ফলক। আর অন্যদিকে যেটি হচ্ছে সেটি হলো আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ, তাদের জন্য এটা খুবই হতাশাজনক, ভয়ঙ্কর। এর কারণ হলো এই যে যারা সমালোচনা করছেন, দুনিয়ার একটা নিয়ম হলো যে আপনি বিপদের সময় যারে উপকার করবেন, সেই লোকটি যদি কখনো সুসময় তার জীবন আসে, সে প্রথমে আপনাকে অ্যাভয়েড করবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সব দলগুলোই এদেরা বিপদে যখনই পড়েছে তখন অনেকের কাছে গিয়েছে, অনেকের সহযোগিতা নিয়েছে সব ব্যাপারে, কিন্তু যখনই তাদের জীবনের সুসময় এসেছে তখনই তারা প্রথম যে কাজ করছে, তাদের যারা উপকার করেছে তাদেরকে দূরে ঠেলে রেখেছে। দ্বিতীয়ত, কেউ যদি খোঁটা দেওয়ার জন্য সামনে এগিয়ে এসে বলার চেষ্টা করেছে আমি তো তোমাদেরকে এই উপকার করেছি, তখন তার কণ্ঠরোধ করেছে এবং ক্ষেত্র বিশেষে তাদের বাস ঢুকিয়ে দিয়েছে, সর্বনাশ করে দিয়েছে। এটা হলো দুনিয়ার নিয়ম। তো সেই ক্ষেত্রে এখন আওয়ামী লীগের যেই লোকগুলো, যাকে বলা হয় আওয়ামী লীগের, আত্মসমালোচনা করছেন এবং এদের কারণেই হয়তো আওয়ামী লীগ রিভাইভ হবে, ভালো পর্যায়ে আসবে, রাজনীতি করবে। কিন্তু আওয়ামী লীগ যদি আবার কোনো কারণে ক্ষমতায় আসে, কোনো সময় ক্ষমতায় আসে, দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এই লোকগুলো যারা এই কাজগুলো করছে তারা ক্ষমতার মধুমেওয়া খেতে পারবে না। ওই যে যারা গান গাচ্ছে, অপকর্ম করে গেছে, আবার তারা সেখানে এসে সেই লুটেরা শ্রেণী এসে ক্ষমতা দখল করে বসবে এবং তারা এসে তাদের প্রতিপক্ষ, সেটা বিএনপি হোক, জামাত হোক, সমন্বয় হোক, তাদেরকে কড়ায় গণ্ডায় সেই প্রতিশোধ তারা নেবে। এবং এই সময়টাতে দেখেন, এই 3 মাসে যদি দেখেন, বিএনপির যে সকল নেতাকর্মীর প্রচণ্ড আত্মত্যাগ ছিল, প্রচণ্ড কষ্ট করেছেন, নিঃশেষ হয়ে গেছেন সব কিছু দিয়ে,
এদের কয়জন চাঁদাবাজির সাথে জড়িত বলেন তো? এদের কয়জন যাকে বলা হয় এই 3 মাসে লাভবান হয়েছেন? কিন্তু গিয়ে দেখেন যে কোথা থেকে এসে কেউ হয়তো পালিয়েছিল বিদেশে, কেউ হয়তো পালিয়েছিল অন্য জেলাতে, কেউ বলেছিল যে আমরা আর বিভিন্ন রাজনীতি করব না। সেই লোকগুলো, হাতে গোনা লোকগুলো, সমস্ত মন্দ জায়গাগুলো তারা দখল করে ফেলেছে। তো এরকম আওয়ামী লীগের ক্ষেত্রেও অতীতে বহুবার ঘটেছে। 60-এর দশকে আওয়ামী লীগের নাম নেওয়ার যখন সময় ছিল না, তখন আমেনা রহমান আওয়ামী লীগের অফিসের বাতি জ্বালিয়েছেন। আবার যারা 75-এর 15ই আগস্টের পর আওয়ামী লীগের নাম নেওয়ার মতো ছিল না, যারা সেই সময়টিতে মিজানুর রহমান চৌধুরী, যিনি এই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন, বঙ্গবন্ধু তাকে বহিষ্কার করেছিল। এখন যেমন সোহেল তাজের কথা চিন্তা করেন, তো এরকম তিনিও আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধুর জামানাতে বহিষ্কৃত হয়েছিলেন এবং আওয়ামী লীগের দুর্দিনে তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন। কিন্তু পরবর্তীতে মিজান চৌধুরী আওয়ামী লীগে থাকতে পারেননি। এটাই হলো বাস্তবতা। তো এরকম সব দলের মধ্যে, বিএনপির ক্ষেত্রে এরকম হয়, আওয়ামী লীগের ক্ষেত্রে এরকম হয়। তো আওয়ামী লীগের মধ্যে এখন যেটি হচ্ছে সেটি হলো এই যে তাদের মধ্যে আত্মোপলব্ধি হচ্ছে, এটি আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে। এবং সঙ্গে সঙ্গে সবচেয়ে ভালো একটি বিষয় সেটি হলো এই সমালোচনাকারী যারা আছেন তারা নিজেরাই বলার চেষ্টা করছেন যে অমুক লোকের কারণে আমাদের পতন হয়েছে, ও এত টাকা চুরি করেছে, ও টেলিভিশনে এই কথা বলেছে, ও বেগম জিয়াকে গালাগালি করেছে, ও তারেক জিয়াকে গালাগালি করেছে, ওর কারণে রাজনৈতিক বিভেদ বিসংবাদ শুরু হয়েছে। আবার ও এই সময়ে সে আওয়ামী লীগের রিপ্রেজেন্টেশন করছেন, ফলে এতে আওয়ামী লীগ আরও ডুবে যাবে। ফলে দলের মধ্যে যেটা হচ্ছে, মানে গত 6-7 বছর ধরে টেলিভিশনের বিরক্তিকর যে মুখগুলো ছিল আওয়ামী লীগের, তো সেই বিরক্তির মুখগুলো যখন আবার এই সময়টিতে এসে ভুল পাল্টে পালিয়ে থেকে নতুন করে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে, আওয়ামী লীগকে তারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, এতে করে আওয়ামী লীগের প্রতি মানুষের যে জনরোষ, এটি আবার নতুন করে চাঙ্গা হচ্ছে যে এদের কোনো অনুশোচনা বোধ নাই। যেই লোকের জন্য আওয়ামী লীগের পতন হলো, যে গ্রুপের জন্য আওয়ামী লীগের এই সর্বনাশ হলো, তারাই আবার এসে এখন আওয়ামী লীগের সাফাই গাচ্ছে। তো ফলে এদের তো যেই লাউ সেই কদু, এদের তো জীবনে কিছুই হবে না। এই যে পাবলিক যে খেপে যাচ্ছে এদের চেহারা আবার টেলিভিশনে দেখে, স্ক্রিনে দেখে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এদের চেহারা দেখে, তো এই জিনিসটাও কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন, শীর্ষ যারা লোকজন আছে, তারা বিষোদ্গার করছে যে না, এদেরকে আর সামনে আনা যাবে না, এদের কোনো কথা যাতে শুনতেছে না, দে আর গন কেস। এমনকি তারা প্রধানমন্ত্রীকে কম কথা বলার জন্য পরামর্শ দিচ্ছেন। এবং ফলে কী হলো, ওই যে সর্বশেষ যেটা প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি, 0 পয়েন্টকে কেন্দ্র করে ট্রাম্পের ছবি নিয়ে ঘোরা, এটাকে এখন তারা বলার চেষ্টা করছে যে না, এটা আমাদের বক্তব্য না, এটা এআই দ্বারা তৈরি করা একটি বক্তব্য। তো এই যে আওয়ামী লীগের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে, তারপরে মন্দ কাজ থেকে বের হয়ে আসার যে একটা প্রবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে, এটি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ তৈরি করবে। এবং যদি সত্যিকার অর্থে তারা রেকটিফাই হন, নিজেদের ভুল বুঝেন, তাহলে এই সমাজে তারা একটা শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলবেন খুব দ্রুত। কিন্তু তাদের এই কর্মকাণ্ডের সঙ্গে যদি ওই যে অপবিত্র মুখগুলো, অপবিত্র ঠোঁটগুলো, অপবিত্র দেহগুলো, যাদেরকে দেখলে মানুষের শরীর কিরমির কিরমির করে, যাদেরকে দেখলে পাবলিক মনে হয় যে এদেরকে গলার উপর পাড়া দিতে পারতাম, এদেরকে একটা খামচি দিতে পারতাম, কিংবা ওই যে আরব দেশে যারা লোকজন উটপিটায়, এক ধরনের খুব চাবুক আছে, এরকম চাবুক দিয়ে এদের পশ্চাৎ দেশ, পৃষ্ঠদেশ লালে লাল করে দিতে পারতাম। কিংবা যেভাবে সেনাবাহিনী ওই বস্তার মধ্যে, মানে পানি ভর্তি বস্তা, এর মধ্যে মুখ ঢুকিয়ে তারপরে পায়ের তলায় উপরে পা টানিয়ে যেভাবে পিটায়, এভাবে এদেরকে একটু পিটাতে পারতাম। এই লোকগুলো
যেন কোনো অবস্থাতেই তাদেরকে বোঝা উচিত তারা আওয়ামী লীগের যে সর্বনাশ করেছেন এমনি যথেষ্ট সর্বনাশ হয়ে গেছে। দ্বিতীয়ত তারা মানে বাংলাদেশ তো দূরের কথা, যেখানে যেখানে পালিয়েছেন ওখানে বাঙালিদের সামনে চলাফেরা করার মতো অবস্থা তাদের নেই। তাদেরকে সারাটা জীবন কিন্তু পালিয়ে থাকতে হবে। এরকম অন্ততপক্ষে মন্ত্রী এমপিদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে অন্ততপক্ষে 1000 চিহ্নিত মুখ রয়েছেন শহর বন্দর গ্রামে। এরা লোকালয়ে যেতে পারবেন না, কোনো দিন যতদিন জীবিত আছেন যেতে পারবেন না। তো আপনি লোকালয়ে যেতে পারছেন না, পাবলিক ফাংশনে যেতে পারছেন না, আপনি নিউ ইয়র্কে থাকেন, দিল্লিতে থাকেন, দিল্লিতে থাকেন, কলকাতায় থাকেন, তো সেখানে আপনি লোক সমাজে যেতে পারছেন না, বাংলাদেশে আসতে পারছেন না। তাহলে আপনার এই পবিত্র মুখ আর পবিত্র কণ্ঠ দিয়ে আপনি কেন আওয়ামী লীগকে আবার নতুন করে দুর্গন্ধ যুক্ত করছেন এবং মাঝে মধ্যে টেলিভিশনে এসে এই আওয়ামী লীগের সর্বনাশ ঘটাচ্ছেন? এই বিষয়টা আওয়ামী লীগের যারা ত্যাগী নেতাকর্মী তারা কিন্তু সহজভাবে নিচ্ছে না। সো ইটস এ গুড সাইন। রাজনীতি পরিবর্তনশীল একটা বিষয়, এখানে পরিবর্তন হাওয়া সবসময় বইতে থাকে, আর সেই হাওয়ায় কারা পাল তুলতে পারে সেটাই দেখা। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন আওয়ামী লীগের, ছাত্রলীগের সালাউদ্দিনের বক্তব্য। এই সালাউদ্দিন কিন্তু বেশ ভালোই দু একটি বক্তব্য দিয়েছেন। সালাউদ্দিনের আজকে 2টি ভিডিও দেখলেন, সেই সাথে দেখলেন একটি গোলাম মাওলা রনির। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিওগুলি দেখলেন, একের পর এক যে ভিডিওগুলি আপনাদের চোখের সামনে এসেছে, যা কিছু দেখলেন, যা কিছু শুনলেন, সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এখানে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি। ধন্যবাদ।